প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স পঞ্চম অধ্যায়ের স্থিতিস্থাপকতা পোর্শনটা পড়ব। স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সর্বপ্রথম ইলাস্টিসিটি কি এইটা সম্পর্কে একটু প্র্যাকটিক্যাল ধারণা নিয়ে নিই। দেখো, আমরা যখনই কোনো ধরনের ট্রান্সপোর্টে ট্রাভেল করি, হতে পারে সেটা ইজি বাইক, হতে পারে সেটা অটোরিকশা, হতে পারে সেটা মোটরসাইকেল, হতে পারে সেটা প্রাইভেট কার, যে ধরনের ট্রান্সপোর্টেই আমরা চলাফেরা করি, সব জায়গায় সাসপেনশনের কাজে যে স্প্রিংটা ব্যবহার করা হয়, এই স্প্রিংয়ের মধ্যে যে বৈশিষ্ট্য লুকায়িত অবস্থায় থাকে সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। কেমন? ইলাস্টিসিটির সংজ্ঞা পড়লে আমরা বাকি বিষয়টা ক্লিয়ার হতে পারবো। ইলাস্টিসিটির সংজ্ঞাটা কি? ইলাস্টিসিটির সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন করলে, দেখো এটার আকৃতি কিন্তু সরলরৈখিক, দেখো এমন, এটা হচ্ছে একটা বস্তু, একটা স্কেল, এটা দেখো সরলরৈখিক আকৃতি। আমি বল প্রয়োগ করে এই বস্তুর আকৃতি পরিবর্তন করছি এবং বল অপসারণ করলে বস্তু পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে। এইটা হচ্ছে এই বস্তুর ইলাস্টিসিটি। এবং ইলাস্টিসিটির ডেফিনেশন কিন্তু এইটাই, বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন হওয়া এবং বল অপসারণে বস্তু পূর্বের আকৃতি ফিরে পাওয়ার ঘটনাকে ইলাস্টিসিটি বলা হয় বা স্থিতিস্থাপকতা বলা হয়। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করে অপসারণ করলে বস্তুর স্থিতিস্থাপকতার ধর্ম বজায় থাকে তাকে স্থিতিস্থাপকতার সীমা বলে। যদি আমরা সাপোজ মনে করো এইটা একটা বস্তু, এইটা যদি একটা বস্তু হয়, এই বস্তুর উপর দেখো বল প্রয়োগ করছি, বস্তুর আবার অপসারণ করছি, বস্তু পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে। আমরা বল প্রয়োগ করছি, বেন্ড করতেছি, একে বাঁকাচ্ছি, আকৃতি পরিবর্তন হচ্ছে, বল অপসারণ করছি, পূর্বের আকৃতি ফিরে পাচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের বেশি যে যখনই আমরা বল প্রয়োগ করছি, বাস, তাহলে যে লিমিট পর্যন্ত এর ইলাস্টিসিটির বৈশিষ্ট্য বজায় ছিল সেটা হচ্ছে এর স্থিতিস্থাপকতার সীমা। পীড়ন কাকে বলে? পীড়ন আরও একটু খুব মজার একটা বিষয়, আর এটা একটু সূক্ষ্ম বিষয়। তোমরা একটু মনোযোগ সহকারে বোর্ডের এই চিত্রটার দিকে খেয়াল করবে। এটা খুব সূক্ষ্ম একটা বিষয়, একটু কনসেন্ট্রেটলি খেয়াল করবে। এটা স্বাভাবিক একটা বস্তু, এই বস্তুর এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা এখান থেকে দেখে এমন মনে হলেও এটাকে যদি এরকম সোজাভাবে দেখি, তার মানে এই বস্তুকে যদি ঘুরাই দেয়, এবার সোজাভাবে দেখলে এই পেনটা এভাবে সাইড দিয়ে দেখলে এখানে যেমন রাউন্ড হবে, এটা হচ্ছে সেটা। একে যখন সোজা করে দেবো, এখানে আসলে কিন্তু পুরো বৃত্তাকার আছে। এখানে যদি সোজা করি তাহলে এমন বৃত্তাকার দেখা যাবে। এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এ হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বা আমরা সব শুধু ক্ষেত্রফল বলতে পারি একে। তাহলে এই হচ্ছে আমাদের একটা বস্তু, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি এই বস্তুকে এখান থেকে আমরা স্ল্যাশ করে কেটে ফেলি, তাহলে এখানেও কিন্তু এমনই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখা যাবে। অর্থাৎ বস্তুর আকৃতি সব জায়গায় একই রকম। একটা পেনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, প্রত্যেকটা জায়গায় বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু একই আছে। এইটা একটা বস্তু, এই বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এটা ছিল এরকম, আমি একে এভাবে বেন্ড করেছি, দেখো এই বৃদ্ধাঙ্গুলি এখানে রাখছি, এই বৃদ্ধাঙ্গুলি এখানে রাখছি, রেখে এই বস্তুটাকে এভাবে বেন্ড করছি। তাহলে বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন করছি, দেখো সিমিলিয়ার, বল প্রয়োগ করে বস্তুর আকৃতির পরিবর্তন করছি। তাহলে আমি প্রয়োগ করছি কোন বল? আমি যে বল প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে এই দিকে, আমি যে বল প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে এইটা, আমার প্রযুক্ত বল এফ। আমার প্রযুক্ত বল আমি কোন দিকে প্রয়োগ করছি? এই দিকে। এটা হচ্ছে এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফল। আমি বল প্রয়োগ করে একে বাঁকাইছি, এই দিকে বল প্রয়োগ করছি, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। এই বলটা কি? প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এই বলটা হচ্ছে প্রযুক্ত বল। বল প্রয়োগ করে আমি একে বাঁকাইছি, বাঁকানোর সাথে সাথে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যখনই বস্তুটাকে এভাবে বল প্রয়োগ করে বাঁকাইছি, অর্থাৎ এর পরিমাণ বল প্রয়োগ করে আমি যখনই একে বেন্ড করছি, তখন এই বস্তুর অভ্যন্তরে ভিতরে, মানে বস্তুর নিজস্ব ধর্ম আর কি, এই বস্তুর নিজস্ব ধর্ম, অর্থাৎ এই বস্তুর ভিতরে এইরকম প্রতি একক ক্ষেত্রফলে বস্তু সোজা হতে চাইবে। আমি যখন একে বাঁকাবো, আমি যখন স্কেলটাকে বাঁকাচ্ছি, স্কেলটা সোজা হতে চাচ্ছে, আমি যখন স্কেলকে বাঁকাচ্ছি সোজা হতে চাচ্ছে, সোজা কিন্তু ও নিজে নিজে হচ্ছে, আমি সোজা করে দিচ্ছি না, আমি বাঁকাচ্ছি, আমি সোজা করে দিচ্ছি, এমন না, আমি বাঁকাচ্ছি, ও সোজা হয়ে যাচ্ছে। সিমিলিয়ার হইতে এই বস্তুটাও সোজা হতে চায়, আর যখন আমি একে বেন্ড করছি ও তার পূর্বের আকৃতি ফিরে পেতে চায়। ও তার পূর্বের আকৃতি ফিরে পাওয়ার জন্য এই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে, বস্তুর অভ্যন্তরে, এই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে, দেখো এগুলো প্রত্যেকটা এ মিটার স্কয়ার ক্ষেত্রফল, এর প্রত্যেকটার ক্ষেত্রফল কত? এ মিটার স্কয়ার। এর ক্ষেত্রফল কত? এ মিটার স্কয়ার। এর ক্ষেত্রফল এ মিটার স্কয়ার। তাহলে এই প্রত্যেকটা জায়গায় এ মিটার স্কয়ার ক্ষেত্রফল বিদ্যমান। তাহলে বস্তুর অভ্যন্তরে এই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয়, আমি বল প্রয়োগ করছিলাম এইদিকে, আর ও সোজা হওয়ার জন্য ও বাধাদানকারী বল প্রয়োগ করতেছে এই দিকে। তাহলে ও বাধাদানকারী বল প্রয়োগ কোন দিকে প্রয়োগ করছে? এই দিকে। এই বস্তুটা সোজা হওয়ার জন্য বাধাদানকারী বল টি, টেনশন ফোর্স টান বল বলে, অথবা বাধাদানকারী বল টি ঊর্ধ্বমুখী প্রযুক্ত প্রয়োগ করছে।
তাহলে এই বস্তু সোজা হওয়ার জন্য যে পরিমাণ ঊর্ধ্বমুখী বাধাদানকারী বল প্রয়োগ করে, তাহলে টি হচ্ছে এখানে টি হচ্ছে বিপরীতধর্মী বা ঊর্ধ্বমুখী বাধাদানকারী বল, বাধাদানকারী বল। বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকে পীড়ন বলে। তাহলে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করলে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকে পীড়ন বলে। যখনই তোমরা পীড়ন নামটা শুনবা সাথে সাথে তুমি মাথায় নিয়ে আসবা ইটস এ কাইন্ড অফ প্রেশার, এটা এক ধরনের চাপ। পীড়ন এক ধরনের প্রেশার। সরাসরি তুমি পীড়নকে চাপ বলতে পারবে না, সরাসরি এটা হচ্ছে পীড়ন আর চাপ তো আলাদা রাশি, কিন্তু পীড়ন একটা কাইন্ড অফ প্রেশার। এটা একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন করলে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয়, মানে এই বস্তুতে সোজা হইতে যাচ্ছে, এই সোজা হওয়ার জন্য যে বলটা উপরের দিকে প্রয়োগ করছে, যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকে এই বস্তুর পীড়ন বলে। তাহলে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে বাধাদানকারী বলের উদ্ভব হয় টি নিউটন। তাহলে এটা আমরা লিখতে পারি, আমরা বলবো এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে বাধাদানকারী বলের উদ্ভব হয় টি নিউটন। তাহলে অতএব একক ক্ষেত্রফলের উপর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে বাধাদানকারী বলের উদ্ভব হয় টি বাই এ নিউটন। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকেই আমরা বলবো পীড়ন। অতএব পীড়ন ইকুয়াল টু টি বাই এ। তুমি যদি তোমার প্রযুক্ত বলকে এফ না বলে, এটা তোমার প্রযুক্ত বল ছিল, কেউ যদি টি কে এফ দ্বারা প্রকাশ করতে চায়, টি বাধাদানকারী বল, টি ঊর্ধ্বমুখী বাধাদানকারী বল, কেউ যদি বলে এফ ইকুয়াল টু বাধাদানকারী বল, তাহলে তারটা কিন্তু ভুল না, বাধাদানকারী বল। আরেকজন এসে বলছে F1 বাধাদানকারী বল, তোমার ইচ্ছা তুমি কি দিয়ে প্রকাশ করবা। পরিচিত প্রতীক হচ্ছে টি বাই এ, তুমি চাইলে একে এফ বাই এও লিখতে পারো, আর এফ বাই এ হচ্ছে দেখো প্রেশার পি। তাহলে চাপের একক এবং মাত্রা পীড়নের একক এবং মাত্রার সাথে সাদৃশ্যপূর্ণ, পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। তাহলে চাপের মাত্রা কত? চাপের মাত্রা একটু খেয়াল করে দেখো, চাপের মাত্রা ছিল পি ইকুয়াল টু এফ বাই এ, এফ ইকুয়াল টু ছিল এম জি বাই এ, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার স্কোয়ার, তাহলে এটা ছিল কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা চাপের মাত্রা সমীকরণ লিখছিলাম এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে পীড়নের মাত্রা সমীকরণ কত? তাহলে পীড়নের মাত্রা সমীকরণও হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। একটু আগে আমরা যে পীড়ন শিখেছি সেটা শিখেছি কঠিন পদার্থের জন্য, কিন্তু যদি তরল বা বায়বীয় পদার্থ হয় সেক্ষেত্রে পীড়ন কিভাবে অপারেট করে? তরল বা বায়বীয় পদার্থের জন্য পীড়নটা সিমিলিয়ার ওয়েতে অপারেট করে। দেখো এটা একটা বদ্ধ সিলিন্ডার, এইটাকে বলা হয় পিস্টন। এই যে উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় পিস্টন। আর পিস্টন সম্পর্কে আমি তোমাদেরকে প্যাসকেলে নিয়ে দিতে বলছিলাম। ইনজেকশনের সিরিঞ্জের মধ্যে যে কালো রঙের একটা রাবার থাকে যেটা এয়ার টাইট হয়, অর্থাৎ বাতাস বা তরল পদার্থকে লিক করতে দেয় না, সেটা হচ্ছে পিস্টন। এই সিলিন্ডারের মধ্যে এটা একটা পিস্টন আছে, এবং এই সিলিন্ডারের মধ্যে কিছু বায়বীয় অথবা তরল হতে পারে, বায়বীয় হতে পারে, এর মধ্যে যে কোনো একটা গ্যাস আছে। এটা হইতে পারে নাইট্রোজেন গ্যাস, তরল অবস্থা থাকতে পারে, বায়বীয় অবস্থা থাকতে পারে। এর একটা নির্দিষ্ট ভলিউম আছে, আয়তন আছে, এইখান থেকে এই পর্যন্ত এর একটা নির্দিষ্ট আয়তন ভি। এই অবস্থায় আমি এই পিস্টনের মাধ্যমে বাইরে থেকে এর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল আমি বাইরে থেকে প্রয়োগ করছি, এই এফ হচ্ছে আমার প্রযুক্ত বল, আমি এই পরিমাণ বল বাইরে থেকে, এই এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ পরিমাণ বল। এই পিস্টনের ক্ষেত্রফল কত? দেখো এই পিস্টন এই বরাবর ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল এ মিটার স্কোয়ার। তাহলে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর বাইরে থেকে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। প্রয়োগ করলে এই পিস্টনটা নিচে নেমে আসছে। পিস্টনটা যখনই নিচে নেমে আসবে এর মধ্যে যেসব মলিকুলগুলো ছিল তারা এখানে যতটা স্বাচ্ছন্দ্যে ছিল এখানে ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে না, এখানে তারা অনেক বেশি চাপ অনুভব করবে, কারণ এখানে আয়তন সংকুচিত হয়েছে। এখানে আয়তন সংকুচিত হয়, তার মানে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে, ফলে এটা সংকুচিত হয়ে গেছে। আর যখনই এটা সংকুচিত হয়ে যাবে তখনই এরা এই পিস্টনের উপর বিরুদ্ধ বল প্রয়োগ করবে। আমরা যদি এই পিস্টনের ক্ষেত্রফল ধরি এ,
দেখো এটার ক্ষেত্রফল এবং এই পিস্টনের ক্ষেত্রফল দুটো সেম। এই পিস্টনের এটার ক্ষেত্রফল যদি a মিটার স্কয়ার হয়, তাহলে এই a মিটার স্কয়ার ক্ষেত্রফলে এর ভিতরে যে তরল বা বায়বীয় পদার্থ আছে সেইটা ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল প্রয়োগ করে এই পিস্টনকে উপরে ধাক্কা দেয়। কারণ ও এই সংকোচন সহ্য করতে চায় না, ও এটাকে ধাক্কার উপরে ফেলে দিতে চায়। ও যে বল দিয়ে উপরে ধাক্কা দেয় সেটাকে আমরা বলতেছি টি, টেনশন ফোর্স। তাহলে এইটি হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের বাধাদানকারী বল। তরল বা বায়বীয় পদার্থের বাধাদানকারী বল তাকে আমরা বলতেছি টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, এই টি পরিমাণ বল a মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে একটু আগে পীড়নের যে আমরা কনসেপ্টগুলো শিখছিলাম, কি শিখছিলাম? দেখো a মিটার স্কয়ার ক্ষেত্রফলে বাধাদানকারী বল টি নিউটন। অতএব 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে বাধাদানকারী বল টি বাই এ নিউটন। তার মানে তোমরা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে পীড়নকে কীভাবে বলবে? তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রেও পীড়ন টি বাই এ। তাইলে একটু আগে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে পীড়ন দেখেছি, এটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের জন্য পীড়ন। এবার আমরা শিখব বিকৃতি। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ও আদি দৈর্ঘ্যের অনুপাতকে বিকৃতি বলে। যদি কিনা দৈর্ঘ্যের পরিবর্তে আয়তনও বৃদ্ধি পেতে পারে, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার আয়তন বৃদ্ধি পায়, তাহলে আয়তন বৃদ্ধি ও আদি আয়তনের অনুপাতকে তার বিকৃতি বলে। বিষয়টা একটু এলাবোরেট করি, একটু খেয়াল করবা। এটা একটা বস্তু, এই বস্তুটাকে তুমি এভাবে বাঁকায় ফেলছো, এটাই হচ্ছে এই বস্তুর ক্ষেত্রফল। একে তুমি বল প্রয়োগ করে বাঁকায় ফেলছো, তাহলে এর বিকৃতি করছে, এটাই বিকৃতি। কিন্তু এর ম্যাথমেটিক্যাল টার্ম দরকার, সেই কারণে আমরা এইটার পরিবর্তে এই চিত্রটাকে ব্যবহার করতেছি ভালোভাবে বোঝার জন্য। এই ক্ষেত্রেও বিকৃতি নির্ণয় করা সম্ভব, এই ক্ষেত্রে বিকৃতি নির্ণয় করা সম্ভব। আমরা এই বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করতেছি। একটু ভালোভাবে খেয়াল করবা, এইটা একটা বস্তু, এটা একটা সিলিন্ডার শেপের বস্তু। এই বস্তুর আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য বা স্টার্টিং পজিশনে এর দৈর্ঘ্যটা ছিল এল। এইটা একটা দৃঢ় অবলম্বনের সাপেক্ষে ঝুলানো অবস্থায় আছে। এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বরাবর আমরা এম কেজি বলের একটা বস্তু এখানে ঝুলাই দিছি। যখনই ঝুলাই দিব এর ওজন নিচের দিকে ক্রিয়া করবে। তার মানে এই বরাবর বল প্রযুক্ত হচ্ছে, এই এমজি হচ্ছে এখানে প্রযুক্ত বল। এটা হচ্ছে প্রযুক্ত বল। বল প্রয়োগের ফলে এই বস্তুর দৈর্ঘ্য ছিল কত? স্টার্টিংয়ে দৈর্ঘ্য ছিল এল। এই বস্তুর দৈর্ঘ্য এখান থেকে এতটুকু বৃদ্ধি পেল। একটু খেয়াল করে দেখো, এই দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পেল। তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? ছোট এল সমান। তাহলে আমরা বলতে পারি অতএব দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল টু ছোট এল। এবং আদি দৈর্ঘ্য কতটুকু? আদি দৈর্ঘ্য ছিল বড় এল। যদি আমরা আয়তনের ব্যাপারটা হিসাব করি, তাহলে এই বস্তুর আদি আয়তন কত ছিল? আদি আয়তন ভি ইকুয়াল টু এ এল। এবং যদি তোমরা আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই অংশে আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা হিসাব করো, তাহলে আয়তন বৃদ্ধি ছোট হাতের ভি, কেউ কেউ একে ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারে, ইকুয়াল টু আয়তন বৃদ্ধি পেয়েছে কতটুকু? ক্ষেত্রফল এ গুণ ছোট এল, এ ইন্টু ছোট এল। এখন বিকৃতির ক্যালকুলেশন কোনটুকু? বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি অতএব বিকৃতি, এখানে বিকৃতি ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত? ছোট এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য কত? এল। তাহলে এটা হচ্ছে বিকৃতি। বিকৃতির ক্যালকুলেশন আমরা বলতে পারি আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন। তাহলে এক্ষেত্রে বলতে পারি বিকৃতি আয়তন বৃদ্ধি কতটুকু? ডেল ভি বাই আদি আয়তন কত? ভি। ডেল ভি মানে কত? এ এল, এ ছোট এল। আর এই ভি মানে কত? এ ইন্টু বড় এল, এ ইন্টু বড় এল। দ্যাট মিনস এল বাই এল। অর্থাৎ বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তাহলে ডেফিনেশন কি হবে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ও আদি দৈর্ঘ্যের অনুপাতকে তার বিকৃতি বলে। এটা ছিল কঠিন পদার্থের জন্য। তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই বিকৃতি কিভাবে অপারেট করে একটু ভালোভাবে খেয়াল করব।
এখানে দেখো এই জায়গায় এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, আর এই পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন এই পিস্টনের উপর এর ভিতরে গ্যাস আছে অথবা তরল পদার্থ আছে, যার আয়তন কত? আদি আয়তন হচ্ছে ভি। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য হয় না, গ্যাসের কিন্তু শুধু আয়তন হয়, গ্যাসের দৈর্ঘ্য হয় না। তাহলে এইটার আদি আয়তন কত? ভি। আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করছি, এই বাইরে থেকে এই বস্তুর উপর বল প্রয়োগ করছি এফ নিউটন। তাহলে এফ হচ্ছে এখানে প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ নিউটন। এর ফলে এই পিস্টন এখান থেকে সরে আসছে, এখান থেকে সরে আসছে, সরে নিচে নামছে। নিচে নামলে এইখানে এর ভিতরে যে পদার্থগুলো ছিল তারা সংকুচিত অবস্থায় চলে আসছে। তাহলে এর ভিতরে যে পদার্থগুলো ছিল এখানে যারা রিল্যাক্স অবস্থায় ছিল তারা এখানে সংকুচিত অবস্থায় চলে আসছে। ফলে পরিবর্তিত আয়তন কত হয়েছে? পরিবর্তিত আয়তন হয়েছে V2। আদি আয়তনকে আমরা বললাম V1, পরিবর্তিত আয়তন কত? V2। তাহলে আয়তন কতটুকু হ্রাস পেল? দেখো আয়তন এখান থেকে এতটুকু হ্রাস পেয়েছে। তাহলে আয়তন যতটুকু হ্রাস পেয়েছে, এই যে এখান থেকে এতটুকু আয়তন হ্রাস পেয়েছে, তাহলে এই আয়তনটাকে আমরা বলতেছি ডেল ভি। তাহলে ডেল ভি মানে কত? ডেল ভি মানে হচ্ছে V1 মাইনাস V2। এটাই হচ্ছে আয়তন বৃদ্ধি বা আয়তন হ্রাস। কিছু ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পেতে পারে, কিছু ক্ষেত্রে আয়তন হ্রাস পেতে পারে, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে বিকৃতি কত? তাহলে তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা বলবো বিকৃতি ইকুয়াল টু আয়তন পরিবর্তন বা আয়তন বৃদ্ধি বা আয়তন হ্রাস বাই আদি আয়তন। তাহলে ডেল ভি মানে কত? V1 মাইনাস V2 বাই V1। এটা হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বিকৃতি। বিশেষভাবে এই বিকৃতির বিষয়টা মনে রাখবো, কারণ এর পরবর্তীতে হুকের সূত্রে আমাদের এই কনসেপ্টটা অনেক বেশি কাজে লাগবে। ভালো থাকবে সবাই।